হ্যালো, আমরা সলিড স্টেট ফিজিক্সের সেকেন্ড ক্লাস অ্যান্ড লাস্ট ক্লাস আমরা স্টার্ট করছি। এসএলএসটির ডেট দিয়ে দিয়েছে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা প্রথমেই ল্যাটিসের ভাইব্রেশন অ্যান্ড স্পেসিফিক হিট সেইটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ল্যাটিস ভাইব্রেশন কি জিনিস, এটা খুব ইম্পর্ট্যান্ট। যে নিউক্লিয়াসগুলো রয়েছে পিরিয়ডিক একটা স্ট্রাকচারের মধ্যে রয়েছে। আমি একদম স্কোয়ার ল্যাটিসই আঁকছি। প্রথম বক্তব্য হচ্ছে যে এই যে নিউক্লিয়াসগুলো সেটা তো ফাঁকায় দাঁড়িয়ে নেই। নিউক্লিয়াস টু নিউক্লিয়াস একটা বন্ধন রয়েছে, একটা বন্ডিং রয়েছে। বন্ডিং না থাকলে তারা তো পালিয়ে যেত। তো এটা এক্সটেন্ডেড ফর্ম অফ সলিড। তো যাই হোক, তো প্রথম এখানে বুঝতে হবে যে নিউক্লিয়াসেস আর বাউন্ডেড, মানে তারা হচ্ছে অ্যাট্রাক্টস অ্যান্ড রিপেলস বোথ, ডিপেন্ডিং, মানে এটা দু তিনটে ইন্টারঅ্যাকশনের সমষ্টি। তো যাই হোক, আপাতত এটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হারমোনিক পোটেনশিয়াল। কি জাতীয় পোটেনশিয়ালের মধ্যে থাকে? হারমোনিক পোটেনশিয়াল। এটা কি জিনিস না, এটা হচ্ছে কে এক্স স্কোয়ার ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করে। কে এক্স স্কোয়ার বা কে আর স্কোয়ার, এটা বাই নয়, মানে এটা ওয়ান ডিমেনশনালে এক্স, থ্রি ডিমেনশনাল বললে আর। তো যাই হোক, এইটাকে বলে হারমোনিক পোটেনশিয়াল। তো তারা হারমোনিক পোটেনশিয়ালের দ্বারা বাউন্ডেড, মানে লাইক বাউন্ডেড বাই স্প্রিং। দেখো আমি স্প্রিং এর মতোই বাঁদিকে ছবিটা এঁকেছি। তো যাই হোক, তারা স্প্রিং জাতীয় জিনিসের মতো দ্বারা যেন বাউন্ডেড হয়ে রয়েছে। এইবার তো একদম অ্যাবসলিউট জিরোতে তাদের কোনো এনার্জি নেই, বাট অ্যাবসলিউট জিরো বলে তো কিছু নেই। তো যাই হোক, তাহলে রুম টেম্পারেচারের কথা যদি বলছি, তাহলে নিউক্লিয়াসগুলো দে হ্যাভ সাম কাইনেটিক এনার্জি, এবং তারা দে ভাইব্রেটস। একদম গল্পের মতো বলছি, মানে এরা 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 কাঁপাকাঁপি করে, এরকম 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 নিজের মতো করে তারা কাঁপাকাঁপি করে। দে ভাইব্রেটস অ্যাবাউট দেয়ার মিন পজিশন। মোটামুটি তাদের যে স্ট্যান্ডার্ড পজিশন রয়েছে, মিন পজিশন, স্ট্যান্ডার্ড অ্যাভারেজ পজিশনের চারপাশে এটা হালকা কাঁপাকাঁপি 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 করতে থাকে। অ্যাজ মোর হিট এনার্জি যদি তুমি দাও given to the system, মানে তুমি সেটাকে গরম করছো, given to the solid, গরম করছো, heated by some external method, they absorb energy, of course. মানে কিভাবে এনার্জি অ্যাবজর্ব করে? their vibration frequency increases. এই হচ্ছে মোদ্দা কথা। মানে ল্যাটিস যেটা জিওমেট্রিক্যাল থিং, সেটা তুমি এতে নিয়ে চলে এসছো এবারে রিয়েল লাইফে। বলছো আচ্ছা ঠিক আছে, ল্যাটিসের মধ্যে আমার বেসিস রয়েছে, অ্যাটমস রয়েছে। একটা অ্যাটম হতে পারে, একটা ল্যাটিস পয়েন্টে দুটো অ্যাটম হতে পারে, তিনটে অ্যাটম হতে পারে, চারটে অ্যাটম হতে পারে, ডাজন্ট ম্যাটার। তো সেই অ্যাটমগুলো প্রত্যেকটা ল্যাটিসের সঙ্গে প্রত্যেকটা ল্যাটিস পয়েন্টে এবং বেসিসগুলো নিজেদের মধ্যেও তারা একটা স্প্রিং জাতীয় হারমোনিক পোটেনশিয়াল দিয়ে তারা বাউন্ডেড, এবং তারা নিজের মিন পজিশনের রেসপেক্টে কাঁপাকাঁপি করে, ভাইব্রেট করে, বিভিন্ন রকম মোডে ভাইব্রেট করে। এবং তাদেরকে যত হিট দেয়া হয়
যত গরম করা হয় তাদের সেই এনার্জিটা অ্যাবজর্ব করে বাই ইনক্রিজিং দেয়ার ফ্রিকোয়েন্সি, তারা আরো দ্রুত ভাইব্রেট করতে পারে। বেশ, এইবার এইটার কিছু থিওরি, কিছু তত্ত্ব স্টার্ট করা হয়, যেটা মূলত তোমার এই যে কতটা রেটে, কতটা হিট দিলে কতটা এনার্জি নেবে ও শোষণ করবে, কতটা টেম্পারেচার বাড়বে তার দিয়ে সেটাকে আরও কোয়ান্টিফাই করতে গিয়ে ল্যাটিসের মানে একটা সলিডের আর কি স্পেসিফিক হিট ক্যালকুলেট করার চেষ্টা করা হয় এবং এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করা হয়। এটা হচ্ছে প্রথম কথা। সেই কথা আলোচনা করার আগে একটা দ্বিতীয় কথা আলোচনা করতে হবে, সেটা হচ্ছে যে ল্যাটিসের মধ্যে যখন মানে ধরো ওয়ান ডিমেনশনাল যদি আমি আঁকি, টু ডিমেনশনালও আঁকতে পারি, তাদের মধ্যে দিয়ে তারা যখন কাঁপাকাঁপি করে তখন তোমরা বুঝতেই পারছো when nucleuses vibrates, পাশাপাশি পাশাপাশি অসংখ্য পয়েন্ট ভাইব্রেট করছে, ঠিক যেমন জলের মধ্যে একটা পাথর ফেললে তারা ভাইব্রেট করে এবং সেই ভাইব্রেট করে যে কি হয় যে একটা ওয়েভ, এটা ট্রান্সভার্স লংগিটিউডিনাল বোথ হতে পারে, হবে এগুলো থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। খুব এলিমেন্টারি আইডিয়াটা আমি দেওয়ার চেষ্টা করছি। waves created, যে ওয়েভটা কি করে propagates the energy, সঙ্গে সঙ্গেই তো গোটা সলিডটা গরম হবে না, একটা দিক গরম করতে থাকলে আস্তে 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 সেই এনার্জিটা দেখবে একটা দিক গরম হচ্ছে দিয়ে আস্তে 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 অন্যদিকে সেই এনার্জিটা পৌঁছে যাচ্ছে। দ্যাট ওয়ে প্রপাগেটস দ্য এনার্জি। এই হচ্ছে গল্প। কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এবার তার মানে সেরকম একটা ওয়েভ ল্যাটিসের মধ্যেই চলতে থাকছে, বিভিন্ন রকম পয়েন্ট রয়েছে। তো যাই হোক, সেই ওয়েভটার দ্যাট ওয়েভ যদি তুমি ওয়ান ডিমেনশনালে ধরো, তো ঠিক আছে ওয়ান ডিমেনশনাল পরের কথা, দ্যাট ওয়েভ হ্যাভ আ ফ্রিকোয়েন্সি, অফকোর্স ফ্রিকোয়েন্সি ওমেগা, এবং হ্যাভ আ ওয়েভ নাম্বার, মানে ওয়েভ লেন্থ তো থাকবেই, হ্যাভ আ ওয়েভ নাম্বার কে, কে সমান 2π/λ, ইউ নো দ্যাট। এটা ফ্রিকোয়েন্সি, এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অফকোর্স ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2π নিউ, এক্সাক্ট ফ্রিকোয়েন্সি টার্মটা এক্সাক্ট ইউজ করতে গেলে ওমেগা ইকুয়ালস টু 2π মাল্টিপ্লাইড বাই দ্য ফ্রিকোয়েন্সি 2π নিউ। বেশ, এবং এই ওমেগা ভার্সেস কে রিলেশন depends on basis of the lattice, এবং এই ওমেগা ভার্সেস কে রিলেশনটাকে কি বলা হয়, এইটা যে কোনো সলিডের জন্যই খুব ইম্পর্ট্যান্ট। তোমাকে মুখস্থ এখানে কিছু রাখতে হচ্ছে না, শুধু জানতে হচ্ছে যে দ্যাট রিলেশন ইজ কল্ড dispersion relation. এটা হচ্ছে একটা কথা। এবার ডিসপারশন রিলেশন এক এক রকম ল্যাটিসের জন্য, এক এক রকম বেসিসের জন্য এক এক রকম। তো ডিপেন্ডস অন বেসিস অফ দ্য ল্যাটিস অ্যান্ড অফকোর্স ল্যাটিস স্ট্রাকচারটার উপরে তো অবশ্যই, ল্যাটিস জিওমেট্রির উপরে তো অবশ্যই। বেশ, এইবার এখানে আরো একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে অ্যাট এ টাইম, কিছুক্ষণ পরে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, বাট এই মুহূর্তে ধরো at a single observation, whole solid, all the nucleuses vibrates, vibration লিখে ফেললাম,
in a particular frequency. মানে একটা মুহূর্তে দুটো নিউক্লিয়াস দুটো আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে পারে না, তাহলে তাদের বন্ডটা ভেঙে যাবে, ঘেঁটে যাবে, সেটা সম্ভব নয়। তো এই কথাগুলো আমাকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ যখন ভাইব্রেট করছে মানে অসংখ্য জিনিস পাশাপাশি ভাইব্রেট করছে, মানে উই ক্যান ইমাজিন আ ওয়েভ। অফকোর্স দ্যার ইজ আ ওয়েভ হুইচ ইজ প্রোপাগেটিং, কারণ একটা জিনিস ভাইব্রেট করছে সঙ্গে সঙ্গেই পাশেরটা ভাইব্রেট করবে না, এর ভাইব্রেশনটার ইম্প্যাক্টটা মানে এর কাঁপাকাঁপিটা এখানে পৌঁছাবে, তারপরে কাঁপবে, এরটা এখানে পৌঁছাবে, তারপর সে কাঁপবে। সো ইটস আ সিম্পল লাইক মানে পুকুরে ঢিল ফেলে ঢেউ তুলে দেওয়ার মতো। তো সো দ্যাট ওয়েভ একটা ওয়েভ হবে, সেই ওয়েভের একটা ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ নাম্বার থাকবে, সেই ফ্রিকোয়েন্সি আর ওয়েভ নাম্বারের মধ্যে একটা রিলেশন থাকবে, সেই রিলেশনটাকে বলা হবে ডিসপারশন রিলেশন। এবং আরেকটা জিনিস জানতে হবে যে অ্যাট এ টাইম হোল সলিড ভাইব্রেটস ইন আ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। এই কথাগুলো জেনে নিলাম। এরকম অসংখ্য পসিবল ফ্রিকোয়েন্সি থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বেশ, এবার এই ডিসপারশন রিলেশনগুলো দেখতে কেমন হয়? এইবার এই ডিসপারশন রিলেশনগুলো দেখতে কেমন হয়, একটা সিম্পল 1D চেনের জন্য এটা প্রুফ করা যায় যে সিম্পল 1D চেইন মানে একই রকম অ্যাটম পাশাপাশি, ওয়ান অ্যাটম বেসিস, ওমেগা ইজ কত? স্কোয়ার রুট অফ 4c বাই m। স্যার সিটা কি? যেহেতু কেটা আমি ইউজ করবো, সি দ্য স্প্রিং কনস্ট্যান্ট, m is the mass, sin ka by 2 এর একটা মড ভ্যালু। তো যাই হোক, ফ্রিকোয়েন্সি তো নেগেটিভ হতে পারে না, ওভারঅল সব মিলিয়ে একটা মড ভ্যালু। আমি একটু ভুল লিখলাম, মড ভ্যালুটা শুধু এইখানে দিলে হবে না, দিতেই পারো, বাট ওকে চলবে, মানে উইচ ইজ নট ব্যাড। স্কোয়ার রুট অফ 4c বাই m এর শুধু আমি পজিটিভটাই নেবো, তো ঠিক আছে, বাইরে বের করে দিলেও চলবে। সো সি ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট, মানে ফোর্সটা তুমি ধরে নিচ্ছ যে মাইনাস মাইনাস সি এক্স। ডিসপ্লেসমেন্ট মিন পজিশনের অ্যাবাউট ডিসপ্লেসমেন্ট এক্স হলে তার উপরে ফোর্স কাজ করবে মাইনাস সি এক্স। আর এম ইজ দ্য মাস অফ আ নিউক্লিয়াস। এইটাকে বলা হচ্ছে ডিসপারশন রিলেশন। বাই চান্স জিজ্ঞেস করতে পারে ফর স্মল কে, তুমি বুঝতেই পারছো ওমেগাটাকে অ্যাপ্রক্সিমেট করা যাবে 4c বাই m ka by 2, মানে ওমেগা ইজ প্রপোর্শনাল টু সাম কনস্ট্যান্ট ইনটু k, মানে ওমেগা ইজ লিনিয়ারলি ভ্যারিং উইথ k ফর স্মল k, এটা জিজ্ঞেস করতে পারে। এটা একটাই ভাইব্রেশন মোড ধরে নিতে হচ্ছে, ঠিক আছে, একটাই ওমেগা রয়েছে, একটা সিঙ্গেল ডিমেনশনে একটা সিঙ্গেল অ্যাটম পরস্পরের দিকে একটা হারমোনিক পোটেনশিয়াল দ্বারা মানে বাঁধা রয়েছে। জিজ্ঞেস করতে পারে এবারে 1D চেইন, এই অঙ্কটা কিভাবে এলো ডাজ নট ম্যাটার। 1D চেইন উইথ 2 অ্যাটম বেসিস, না এটা একটা 1D তে বলছি আমি, 3D তে অনেক রকম জটিল ক্যালকুলেশন করা যেতে পারে, সেটা তোমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট এখন চিন্তার বিষয় নয়। 2 অ্যাটম বেসিস মানে পাশাপাশি দুটো অ্যাটম, বাট দ্যাট দুটো অ্যাটম, এই অ্যাটম দুটো কিন্তু আলাদা আলাদা, এটা m1 এটা m2 হতে পারে, তারপরে আবার এইটা রিপিট করছে, এটা m1 এটা m2 হতে পারে, এইরকম করে করে এক্সটেন্ড করবে। এবং এদের মধ্যে যে ফোর্স কনস্ট্যান্ট গুলো সেটা আলাদা আলাদা হতে পারে,
একই হতে পারে, কিন্তু ওই আর কি, আলাদা হলে ক্যালকুলেশন আরো জটিল হবে। তোমাকে সবসময় সেটাকে আলাদা মানে তো ক্যালকুলেশন তোমাকে করতে হবে না, যাই হোক। তো এনিওয়েজ এগুলো সবই সি 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 ধরে নেওয়া যায়। বেশ, তো এগুলো C1 না করে সি সি সি। আচ্ছা, আর একটা জিনিস বলা হয়নি যে এটা কি, এ ইজ দা, বুঝতেই পারছো যে এদের মধ্যে দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স। তো ওমেগা ইজ প্রপোর্শনাল টু কে। এটা দেখতে, এগুলো দেখতে কেমন হতে পারে, ওমেগা ভার্সেস কে রিলেশন। শুরুর দিকটাতে তারা এরকম হয়ে তারপরে এরকম হয়ে যাবে, নেগেটিভ কে হলে এরকম, এবং এই স্ট্রাকচারটা ইট উইল গো অন, দ্যাট উইল রিপিট, এটা উইল রিপিট এই স্ট্রাকচারটা 1D চেনের জন্য, this will repeat, এদিকেও রিপিট হবে, এদিকেও রিপিট হবে। এখানে আরো অনেক কিছু টেকনিক্যাল টার্মস রয়েছে, তোমার জানার কোনো প্রয়োজন নেই। ডিসপারশন রিলেশন এরকম হয়, এবং ওমেগা ভার্সেস কে প্লট করলে ইট লুকস লাইক দিস। অ্যাটম বেসিসের জন্য প্লটটা একটু জটিল হবে, তো এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা পসিবল। উই ক্যান গেট টু সলিউশনস, সেটার খুব বিস্তারিত অ্যানালিসিস একেবারেই তোমার জানার দরকার নেই। তুমি শুধু জানতে হবে যে যখন তোমার একটা চেনের মধ্যে একটা অ্যাটম এরকম জাস্ট একই মাস, একটাই অ্যাটম এরকম করে রিপিট করে, উই গেট অনলি ওয়ান রিলেশন, একটাই সলিউশন পাওয়া যায়, ওমেগার একটাই রিলেশন পাওয়া যায়। যখন দুটো অ্যাটম এইভাবে তৈরি হয়, উই ক্যান গেট টু সলিউশন, টু পসিবল ওমেগা। এবং যে ওমেগার অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনও তোমার জানার দরকার নেই, শুধু জানতে হবে যে এদের প্লটটা কিরকম, ওই যে জায়গাটা রিপিট করবে সেই জায়গাটা দেখতে কেমন। একটা হচ্ছে আগেরটার মতোই, এরকম থেকে এঁকে ফেলছি। আঁকার হাত আমার খুব একটা যে ভালো সেরকম নয়, কোনো রকম চালিয়ে দেওয়া যায়, এবং এইটা গোটাটাই রিপিট করবে এরকম। ছোট ওমেগা হলে বললাম যে ছোট কে হলে এই জায়গাটা একটা লিনিয়ার স্ট্রাকচার রয়েছে, দেখো ভেবে দেখো, স্মলার কেতে ইট লুকস লাইক স্ট্রেট না, এটার জন্য এটা সত্যি কথা। তো আর একটা সলিউশন যেটা পাওয়া যায় সেইটা অলমোস্ট লাইক এ কনস্ট্যান্ট, এইরকম, এবং এইটাও রিপিট করবে, এটার পিকটা এইটা উপরে থাকবে, সো ইট উইল রিপিট ওমেগা ভার্সেস কে রিলেশন এইরকম। এবার এর যে নিচের দিকের যে পার্টটা, যেটা দেখতে একদম আগেরটার মতোই, ওয়ান ডিমেনশনাল চেনের মতোই, সেইটাকে আমি বলি অ্যাকুয়াস্টিক মোড। কেন বলি তার কারণটা বলছি। এই নিচের সলিউশনটা আছে, উপরের সলিউশনটাকে আমি একটা অন্য কালি দিয়ে আঁকতে পারতাম, সেটাই ভালো হতো, এটা একটা ডিস্টিংনেসটা বোঝানোর জন্য। It's a different thing. তো যাই হোক, হোয়াইট লাইন যেটা কিনা ওমেগা is sin omega is some constant sin ka/2 like this. তো যাই হোক,
সেটা আমি আর একটু সহজভাবে বলছি। ওমেগা ইজ সাম কনস্ট্যান্ট into k. White line is called, এটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি এক রকমের, called the acoustic mode. The yellow line, omega is almost a constant, is called the optical mode. যদি জিজ্ঞেস করে অ্যাকোস্টিক্স মোডের ওমেগা কিরকম, অপটিক্যাল মোডের ওমেগা কিরকম, সেটা তুমি অ্যান্সার করতে পারবে। আর সেখানে গ্যাপ কিছু নেই, এটা জাস্ট আমার লাইন ড্রয়ের এক্সটেনশন, সেটা will be like a constant. সো ওকে, ইয়েলো লাইনটাকে বলা হয় অপটিক্যাল, এটা কিনা অলমোস্ট আ কনস্ট্যান্ট, আর নিচে যেটা সাইনোসয়েডাল ফাংশন, এটা হচ্ছে অ্যাকোয়াস্টিক। তো যাই হোক, এইবার কেন এটাকে অপটিক্যাল, কেন এটাকে অ্যাকোয়াস্টিক বলা হয়, তার একটা ছোট্ট গল্প আমি এখানে জাস্ট তোমাকে বলে দেবো। এইখানে একটা জায়গার, ঠিক আছে, পরের পাতায়। অ্যাকোয়াস্টিক মোড যেটা, সেটাতে সিমেট্রিক ভাইব্রেশন, এই দুটো একসাথে এখানে আসে, এই দুটো একসাথে পাশাপাশি চলে যায়। আর অপটিক্যাল ব্রাঞ্চটাতে, অপটিক্যাল মোড যেটাকে বলা হয়, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক ভাইব্রেশন। কিছুদিন আগেই, মানে জাস্ট একটু দুদিন কতক আগেই তোমরা এই জাতীয় এই ছবিটার সাথে পরিচিত হয়েছে, অ্যাসিমেট্রিক ভাইব্রেশন। বেশ, একটা 1D চেইন, 2 অ্যাটম বেসিস, তার একটা অপটিক্যাল মোড থাকবে, একটা অ্যাকোয়াস্টিক মোড। It's more look like a longitudinal wave, it looks more like a transverse wave, but leave that part, ওটা একটু বেশি জটিল। যদি 3D চেইন হয় এবং পি খানা, দুটো তিনটে চারটে অনেকগুলোই হতে পারে, পি অ্যাটম বেসিস হয়, এইটা থেকে মনে রাখবে, এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, জেনারেল ফর্মুলা। যদি সেটা হয় তাহলে তোমার কাছে 3খানা অ্যাকোয়াস্টিক মোড হবে এবং 3p-3 অপটিক্যাল মোড হবে। তাহলে 3টে অ্যাকোয়াস্টিক মোড ফিক্স, 1Dতে একটা, 2Dতে দুটো, 3Dতে তিনটে, বেসিস যাই থাকুক, আর 3p-3 অপটিক্যাল মোড হবে। তাহলে তোমাকে যদি 2 অ্যাটম বেসিসের কথা বলা হয় ইন 3Dতে, তাহলে তুমি বলবে স্যার 3টে অ্যাকোয়াস্টিক আর 3 দুগুণে 6 - 3খানা অপটিক্যাল মোড। যদি 1 অ্যাটম বেসিস বলে ইন 3Dতে, অফকোর্স তোমার 3টে অ্যাকোয়াস্টিক মোড আর নো অপটিক্যাল মোড। যদি 3 অ্যাটম বেসিস বলে, 3টে অ্যাকোয়াস্টিক মোড, 6টা অপটিক্যাল মোড। এটা মনে রাখবে। স্যার কেন এটাকে অ্যাকোয়াস্টিক মোড, কেন এটাকে অপটিক্যাল মোড বলা হচ্ছে, সেটা তোমার এই ভাইব্রেশনের টাইপের সঙ্গে সেই নামকরণটা জড়িয়ে, ভাইব্রেশনটা এরকম সিমেট্রিক হলে অ্যাকোয়াস্টিক, মোর লুকস লাইক অ্যাকোয়াস্টিক, একদম সিম্পল সাউন্ড ওয়েভ প্রপাগেশনের মতো। আর অপটিক্যালটা মানে একটা ডাইপোল মুভমেন্ট চেঞ্জ হচ্ছে এরকম একটা দেখার মনে, সত্যিই ডাইপোল মুভমেন্ট চেঞ্জ হয়, এবং এটা অপটিক্যাল মোডটা লুকস লাইক অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যদিও এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাট ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রালে স্ক্যাটারিং এর মতো, যেভাবে ওই সময় মানে চার্জগুলো যেভাবে ভাইব্রেট করে সেই রকম দেখতে হয় বলে সেটার নাম দেওয়া হলো অপটিক্যাল ব্রাঞ্চ, অপটিক্যাল মোড। বেশ, ল্যাটিস ভাইব্রেশন, আর এটা একদম খুব বেসিক কথা। এরপরে আমরা ল্যাটিসের স্পেসিফিক হিট বোঝার চেষ্টা করব। কাপাকাপির কথা তো বুঝলাম,
দ্যাট ইজ স্পেসিফিক হিট। ল্যাটিসের এনার্জি বের করার চেষ্টা করব ভাইব্রেশনের ফলে। তো ল্যাটিসের জায়গায় আমি একটা সলিডের স্পেসিফিক হিট। যাই হোক, তো আমরা আগেই বলেছি যে ওরা কাঁপাকাঁপি করে, অ্যাজ হিট ইজ গিভেন দে অ্যাবজর্ব এনার্জি, দেয়ার ভাইব্রেশন অফ ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস, এইসব বলেছি। তো ক্লাসিক্যালি, একদম ক্লাসিক্যাল মডেলের কথা বলবো, এটা হচ্ছে যে ইচ ভাইব্রেশন মোড, মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন, একটা নির্দিষ্ট ডাইমেনশনের ভাইব্রেশন, half of kT এনার্জি। এটাকে বলা হচ্ছে ইকুইপার্টিশন থিওরেম। কাইনেটিক থিওরি অফ গ্যাসে তোমরা পড়েছো, যেটা গ্যাসের জন্য ভ্যালিড, সলিডের জন্য ভ্যালিড, লিকুইডের জন্য ভ্যালিড। ওয়ান ভাইব্রেশন মোড গিভস হাফ kT অফ এনার্জি। তাহলে একটা 1 মোল অফ সলিড, স্টেরাইন সলিড, n খানা Avogadro number of atoms, molecules rather। তো যাই হোক, এটা সলিডগুলো আপাতত এলিমেন্টস দিয়েই তৈরি হয় ধরে নেওয়া হচ্ছে। তো হোয়াট এভার, n নাম্বার অফ অ্যাটমস রয়েছে, n নাম্বার অফ নিউক্লিয়াস রয়েছে। ইচ অ্যাটম কটা তার ভাইব্রেশনাল মোড, কটা ভাইব্রেশনাল মোড, কটা ডিগ্রিজ অফ ফ্রিডম। বেশ, এইখানে একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ, 3 ভাইব্রেশন মোড। স্যার 3 ভাইব্রেশন মোড হলে 3/2 কেবিটি অফ এনার্জি। এইখানে আমার একটা বক্তব্য আছে। হাফ অফ কেবিটি এনার্জি যেটা আমি লিখেছি, টেকনিক্যালি আমি এটা ভুল লিখেছি। প্রত্যেকটা ভাইব্রেশন মোড থেকে অ্যাকচুয়ালি কেবিটি এনার্জি বেরোয়। স্যার আমরা তো জানি হাফ অফ কেবিটি। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে, আর একটু ক্লিয়ারলি বলি। প্রত্যেকটা ভাইব্রেশন মোড থেকে কিন্তু সত্যিই কেবিটি এনার্জি দেয়। কাইনেটিক থিওরিতে কি ভুল বললাম? না, একদম ঠিক বলেছো তুমি। অ্যাকচুয়ালি ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম, এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। ফ্রিডম, 1 মিনিট। তো যেটা বলছিলাম যে একটা ভাইব্রেশন মোডে কেবিটি এনার্জি, ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম হ্যাভ half of kBT of energy। এবং তার মানে হচ্ছে ইচ ভাইব্রেশন মোড, একটা ভাইব্রেশন মোড মানে হচ্ছে, এটা সবাই ভুল করো, 2 ডিগ্রিজ অফ ফ্রিডম। কেন, কিভাবে, লিভ দ্যাট পার্ট। যা বলছি চোখ বন্ধ করে বিশ্বাস করে রাখ। যাই হোক, তো একটা মোল অফ ক্রিস্টালাইন সলিড মানে n number of atom, each atom have 3 vibrational mode, so total energy, average energy of course এর আশেপাশে একটু ঘোরাফেরা হবে, আর সব গড় করলে 10⁻23 গড় করলে সে একই জিনিস দাঁড়াবে। টোটাল এনার্জি অফ সলিড সমান তিনটে ভাইব্রেশন মোড থেকে কেবিটি, আর কখানা অ্যাটম আছে? n খানা, 3n কেবিটি। এনটাকে আগে লিখতে জেনারেল কনভেনশন। একটা অ্যাটম থেকে কেবিটি এনার্জি, সরি 3 কেবিটি এনার্জি, যেহেতু একটা অ্যাটমের 3টে ভাইব্রেশনাল মোড 3 ডিমেনশনে, আর ক্যাপিটাল এন খানা অ্যাটমস রয়েছে, সো 3n কেবিটি হচ্ছে টোটাল এনার্জি অফ সান। দ্যাট ইজ স্পেসিফিক হিট। সেটা তাহলে ডিটি, এখানে ফিক্সড ভলিউমই ধরা হচ্ছে, যে একটা সলিডের স্পেশাল ভলিউমটা ফিক্স। এটা গ্যাস যেহেতু নয়, সো ফিক্স, সলিড মানেই ফিক্সড ভলিউম, সলিড যেহেতু। তো ডিটি ইজ 3n কে বি, টিটা ডেরিভেটিভ হয়ে গিয়ে কেটে যায়।
It's called CV of the solid, যেটা কিনা তাহলে constant. This does not. Of course, এনার্জি যদি টি এর সঙ্গে লিনিয়ারলি প্রপোর্শনাল হয়, মানে এনার্জি যদি সাম কনস্ট্যান্ট ইন্টু টি হয়, তাহলে সেই এনার্জিতে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে যেটা পাবে সেটা সেই কনস্ট্যান্টটাই পাবে, এই টিটা থাকবে না। So this does not depend on temperature. Which is absolutely a constant. General classical theory অনুযায়ী, and this theory is called Dulong-Petit model or the classical model. So যাই হোক, classical model specific heat of solid, এটাকে Dulong-Petit model, বানানটা আমি অফকোর্স ভুল লিখব। হ্যাঁ, এই হলো গল্প। তো এইটাকে একদম ক্লাসিক্যাল, টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ড করে না। তো তুমি যদি টেম্পারেচারের সঙ্গে সলিডের এই মডেলটা প্লট করো, সরি এইদিকে টেম্পারেচার, এইদিকে সিভি, this is the straight line. Theoretical theoretical বানানে আমি খুব এক্সপার্ট, তো স্পেসিফিক হিট অবশ্যই ক্লাসিক্যাল, এটা কিনা কনস্ট্যান্ট। এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে এরকম মোটেও নয়। এক্সপেরিমেন্ট করে দেখা গেল স্পেসিফিক হিটটা এইরকম দেখে। This is experimental result. তার মানে যেটা দেখা গেল যে at low temperature specific heat depends on temperature, এবং at t সমান absolutely 0, t সমান absolute 0, CV is 0। তাহলে এই রেজাল্টটা থেকে আমরা কি পেলাম? What does it mean? সেটা আগে বুঝতে হবে। এখান থেকে একটা প্রশ্ন ছোটখাটো দিয়ে দিতে পারে। যেটা পেলাম সেটা হচ্ছে at t সমান 0, CV সমান অবশ্যই 0। At low t, CV is proportional to TQ. At very low t, এবার ওই ভেরি লো টি এর থেকে একটু বেশি টিতে বাট নট হাই টিতে, at very low t, at higher t but not very high t, খুব বেশি নয় বা তার থেকে একটু বেশি টিতে, CV is somehow proportional to TQ into e to the power t, e to the power some constant t, to the power some constant t, এরকম বিষয়। তো TQ t স্কয়ার এই জাতীয় একটা জিনিস, স্কয়ার দিলেই বেটার। এক্সপোনেনশিয়াল টাইপের একটা নেচার রয়েছে এই মিডল জায়গাটা। এইবার তুমি যদি আরো বুঝতে পারছো যে তুমি যদি আরো টেম্পারেচার বাড়িয়ে দাও, সো what happens is at very high t, CV is approaching to 3 nkb, which is the classical result. বুঝতেই পারছো গ্রাফটা এমন ভাবে এঁকেছি, টি যত বাড়ছো আস্তে আস্তে ওই একদম ক্লাসিক্যালটার দিকে চলে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে there is some problem with the classical model or classical equipartition theorem থেকে যেটা আমি শুরু করেছিলাম, that classical equipartition theorem
cannot be applied at low temperature solid. পাওয়া যায় না। গ্যাসের জন্য ওটা অনেক সবসময় মোটামুটি অ্যাপ্লিকেবল উইদিন 90% এরা, বাট লো টেম্পারেচার সলিডের জন্য ওটা অ্যাপ্লিফাই করা যাবে না। তার কারণ একটা খুব অবভিয়াস, কারণ ইকুইপার্টিশন থিওরেমের মধ্যে ধরে নেওয়া হয়েছে দ্যার ইজ নো ইন্টারাকশন বিটুইন দ্য অ্যাটমস। বাট এখানে তো ইন্টারাক্ট আছে না, এদের মধ্যে একটা শক্তি রয়েছে, দে হ্যাভ সাম মিউচুয়াল ইন্টারাকশন। ফলে যেটা আইডিয়াল গ্যাসের জন্য যে মডেলটা তৈরি করেছে সেটা এখানে ভ্যালিড হবে না, অফকোর্স হবে না। তাহলে আমাদের নতুন মডেল করতে হবে। সো প্রথম বক্তব্য হচ্ছে ক্লাসিক্যাল মডেল ধরে নেওয়া হয়েছিল যে ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর, হারমোনিক অসিলেশন অ্যাজিউম করা হয়েছিল। এইবার একটা আইনস্টাইন বলে একটা লোক, তোমরা চেনো, আইনস্টাইন মডেল বললেন যে the nucleus acts as quantum mechanical oscillator. এখানে কোনো অঙ্ক মনে রাখতে হবে না তোমাদের। quantum mechanical oscillator that explained somehow, কোনো না কোনো অঙ্ক পড়ে তোমরা সেটা অনার্সে এমএসসি তে হয়তো পড়েছো নিশ্চয়ই, এখন অনার্সের সে তো চোখ মুখস্থ করেছি আর পরীক্ষার 3 দিন পর ভুলে গেছি, তো ঠিক আছে। সো সেই জিনিসটা এক্সপ্লেন করলো দ্য মিড রেঞ্জ, মানে ধরো টিটা 50 কেলভিন টু 200 কেলভিন, এই রকম রেঞ্জের মিড রেঞ্জ বিহেভিয়ার। But very low still did not quite explain that very low t সমান 5, 10, 20, 30 কেলভিন, সেখানে যে একদম টি কিউ এর সঙ্গে প্রপোর্শনাল যেটা হয়, এই টি কিউটা কিন্তু আইনস্টাইন মডেল অ্যাপ্লাই ঠিকঠাক করে এক্সপ্লেন করতে পারেন। সেই জন্য ডিবাই বলে একটা লোক এক্সপ্লেন করলো যে নিউক্লিয়াস acts as অবশ্যই কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটর, বাট মিউচুয়ালি ডিপেন্ডেন্ট, মিউচুয়ালি ইন্টারঅ্যাক্টিং কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটর। আইনস্টাইন অ্যাজিউম করেছিল কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটর, বাট তিনি একটা জিনিস ইম্পর্টেন্ট দিয়েছেন, দ্যাট ইন্ডিপেন্ডেন্ট, অসিলেটরগুলো ইন্ডিপেন্ডেন্ট। এটা বললেন যে মিউচুয়ালি ইন্টারঅ্যাক্টিং মানে ডিপেন্ডেন্ট। এই টার্মটা মনে রাখলেই হয়তো এটা উত্তর করে দিতে পারবে। কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটর, এবং দ্যাট এক্সপ্লেইনড সামহাউ the very low t, or t0 to 50k behavior. কোন বিহেভিয়ারটা না, CV is proportional to TQ at very low t। এইরকম প্রশ্নই দিয়ে দিতে পারে যে খুব কম টেম্পারেচারে সলিডের স্পেসিফিক হিট টি এর সঙ্গে কিভাবে নির্ভর করে, ইন্ডিপেন্ডেন্ট অফ টি, প্রপোর্শনাল টু টি, প্রপোর্শনাল টু টি স্কয়ার, প্রপোর্শনাল টু টি কিউব। তো যাই হোক, আমরা সবই কিন্তু 3 ডিমেনশনালে করছি, তো 2 ডিমেনশনালে 1 ডিমেনশনালে অন্য রুল আছে, সেই দিকে তোমাদের যাওয়ার কোনো দরকার নেই। বেশ, এইবার আর একটা গল্প রয়েছে, এটা তো মোটামুটি স্পেসিফিক হিটের বেসিক গল্প, বেসিক মডেল, তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি সেটা বলা হলো। এরপরে একটা মজাদার গল্প হচ্ছে যে এই যে দেখা গেল যে ল্যাটিস যে ভাইব্রেশন যে হচ্ছে, তো নিউক্লিয়ার ভাইব্রেশনের nucleus vibration বা ল্যাটিস ভাইব্রেশন এনার্জিজ আর কোয়ান্টাইজড। কেন কোয়ান্টাইজড?
ওই যে আইনস্টাইন এন্ড ডিবাই বললেন, মানে হচ্ছে যে তাদের এনার্জিগুলো ক্যান নট হ্যাভ এনি ভ্যালু, হ্যাভ এনি ভ্যালু, মানে ক্যান নট হ্যাভ কন্টিনিউয়াস ভ্যালুস, যেরকম ফোটন মানে প্লাঙ্ক যেটা বলেছিলেন, ভ্যালুস, বাট সাম ডিসক্রিট ভ্যালুস, নট হ্যাভ কন্টিনিউয়াস ভ্যালুস, মানে সমস্ত ভ্যালু থাকতে পারে না, এভরি ভ্যালুজ নট পসিবল, পসিবল নয়, বাট সাম ডিসক্রিট ভ্যালুস। তো এই যে the discrete energies of lattice vibration are called phonons. কি বলা হয়? phonons। কি যে বলছেন স্যার, ফোনন মানে কি ফোটন কণা? না, ফোটন কণা নয়, ফোটন আদৌ কণা কিনা উই ডোন্ট নো, বাট ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ইএম ওয়েভ, তার যে কোয়ান্টাইজড এনার্জি এইটুকু 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 এইটুকু, মানে সেটা দেখতে এরকম নয়, তো যাই হোক, এর যে এনার্জি প্যাকেটস তাদেরকে বলা হচ্ছে ফোটন। ঠিক তেমনি ওয়েভ ইনসাইড ল্যাটিস, মানে নিউক্লিয়াস অ্যাটম, এইসব নিউক্লিয়াসের মধ্যে, তাদের মধ্যেও একটা এনার্জি প্যাকেট রয়েছে। এই এনার্জি প্যাকেটটিকে বলা হবে ফোনন। ফোনন, বুঝলে? ফোটন, ফোনন। বাই চান্স ফোনন নামটা যদি কোথাও কোনোভাবে প্রশ্নতে পড়ে, তোমরা সেটা বলে দেবে, এটা বলে। বেশ, এখানে ফোনন হয়ে গেল, এখানে আর কিছু গল্প নেই, ল্যাটিস ভাইব্রেশনের গল্প শেষ। এবার হচ্ছে ল্যাটিসের ভিতরে ইলেকট্রনের গল্প, মানে অ্যাটমের নিউক্লিয়াসের গল্প মোটামুটি শেষ, এবারে ইলেকট্রনস। নিউক্লিয়াসের গল্প শেষ, এবারে ফ্রি ইলেকট্রন মডেল। যে নিউক্লিয়াসগুলো তো থাকেই, কিন্তু তাদের কাছাকাছি ইলেকট্রনও থাকে, তো মোটামুটি ল্যাটিসের ভিতর মানে নিউক্লিয়াসগুলো খুব কাছাকাছি থাকে। Nucleuses are very close to each other, so electrons cannot, আমি বেসিক পস্টুলেট মানে কি আইডিয়া করেছিল লোকজন সেটার কথা বলছি, cannot be bounded with their corresponding nucleus, nucleuses তাদের সাথে বাইন্ড করে থাকতে পারে না। হেন্স ইলেকট্রনস, মানে মোস্ট অফ দ্য ইলেকট্রন, সমস্ত ইলেকট্রন বলবো না, এটা জেনারেল আইডিয়া করা হলো, ঘুরে বেড়ায়, roams free inside the solid। মানে তুমি যদি ছবির আকারে বুঝতে চাও, তাহলে এরকম করে ভাবা যেতেই পারে। এরকম করে স্যার, এরকম করে, এরকম এরকম, এগুলো পোটেনশিয়াল। এই অ্যাক্সিসে পোটেনশিয়াল রয়েছে, পোটেনশিয়াল এক্সপেরিয়েন্সড বাই নিউক্লিয়াস, সরি বাই ইলেকট্রন, এবং এটা কাছাকাছি ওভারল্যাপ করে টোরে এরকম একটা ইফেক্টিভ পোটেনশিয়াল তৈরি হলো। আর দেওয়াই আছে
effective potential experiences by electrons, এবং বর্ডারটাতে পোটেনশিয়ালটা স্বাভাবিকভাবেই একটু এদিকে একটু অন্যরকম থাকবে সলিডের বর্ডারে, সেখানে ইলেকট্রনগুলো সলিড ছেড়ে পালায় না। সো ইটস আ ভেরি ইজিলি ক্যান বি অ্যাজিউমড, এবং সেটা তোমার জন্য খুব ডিটেল চিন্তাভাবনা, ডিপ থিঙ্কিংয়ের দরকার নেই। বাট ইফেক্টিভ পোটেনশিয়াল ইন জেনারেল শুড লুক লাইক দিস। এরকম ভাবা হলো। এটা কতটা ভয়ঙ্কর ভালো সত্যি বা কতটা ভয়ঙ্কর মিথ্যা, সেটা পরবর্তীকালে এক্সপেরিমেন্ট করে প্রমাণ করবে। ফিজিক্সের সব কিছুই এক্সপেরিমেন্ট দ্বারা তোমাকে ভ্যালিডেট করতে হবে। সো মেইন যেটা বক্তব্য, যে ইলেকট্রনগুলো সেন্ট্রাল পার্টে এক্সপেরিয়েন্সেস অ্যাট্রাকশন ফ্রম অল নিউক্লিয়াস, হেন্স নালিফাইং দেয়ার ইফেক্টস অ্যাট দ্য সাইড নিউক্লিয়াস ফ্রম এনি ওয়ান সাইড অ্যাট্রাক্টস, হেন্স দ্য ব্যারিয়ার মিন ফিল্ড। কি যে বলছেন স্যার, মানে হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন ভিতরে থাকে সলিডের ভিতরে, তারা চারদিক থেকেই মোটামুটি ইকুয়াল অ্যাট্রাকশন রিপালশন সব ফেস করে, কিন্তু যখন বর্ডারে থাকে তাদের অ্যাট্রাকশন রিপালশনগুলো একটু অন্যরকম দেখতে হয়। তো সেই জন্যই ব্যারিয়ারের পটেনশিয়ালটা একটু আলাদা। ঠিক আছে, এর বেশি কিছু জানার দরকার নেই। বেশ, এখান থেকে কিছু এই জাতীয় একটা স্ট্রাকচার হওয়ার পর কিছু মডেল এখানে কিছু বানানো হলো, মানে কিছু পস্টুলেটস বানানো হলো। কি বানানো হলো? যে ইলেকট্রনগুলো ফ্রি পার্টিকেল, তারা পয়েন্ট পার্টিকেল, তাদের নিজেদের মধ্যে মিউচুয়াল ইন্টারাকশন নেই, এবং কলিশনগুলো ক্লাসিক্যাল এবং নন রিলেটিভিস্টিক। কি যে মডেল, কি যে বলছেন। ফ্রি ইলেকট্রন মডেলের কিছু বেসিক পস্টুলেট। ফ্রি ইলেকট্রন মডেল যেটা, সেটাকে আরেকটা নাম আছে, এটা this is also called Drude model. Drude model কথাটা দেখলে ঘাবড়ে যেও না। Drude model। বেশ, তো মোটামুটি postulate কি, electrons are free point particles, no mutual interaction between the ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের ইন্টারাকশন অবশ্যই আছে, ইলেকট্রন কোরিলেশন খুব একটা নেই। between electrons এবং collisions, electron collisions আর ক্লাসিক্যাল, এবং ইলেকট্রনগুলোর ভেলোসিটি তো এমনি নন রিলেটিভিস্টিক, ইলাস্টিক কলিশন তাদের মধ্যে হয়। এইরকম মোটামুটি কিছু বেসিক স্ট্রাকচার কল্পনা করে নেওয়া হলো, দিয়ে কিছু বক্তব্য তৈরি করা। কি বক্তব্য কোত্থেকে তৈরি করা হলো, কেমন করে, কি কি প্রপার্টি এক্সপ্লেন করার জন্য তৈরি করা হলো, সেটা হচ্ছে দুটো জিনিস। ইলেকট্রনের স্পেসিফিক কি বলে, ইলেকট্রনের কন্ডাক্টিভিটি মানে ইলেকট্রিক্যাল প্রপার্টি, আর এটা হচ্ছে স্পেসিফিক হিট ডিউ টু ইলেকট্রনস। একটু আগেই স্পেসিফিক হিট বলছিলেন, হ্যাঁ তখন শুধুমাত্র ল্যাটিসের ভাইব্রেশনের কথা আমরা বলছিলাম, যে নিউক্লিয়াসগুলো নিজেরা হিট এনার্জি শোষণ করে তারা খানিকটা হিট শোষণ করতে পারে, তাদের ভাইব্রেশন ইনক্রিজ করতে পারে। আর তাছাড়া ইলেকট্রন যেগুলো থাকে সেগুলো খুব যৎসামান্য, যাই হোক তবুও তারাও কিছুটা হিট এনার্জি শোষণ করে তারা একটু বেশি জোরে জোরে ঘুরে বেড়াতে পারে, তারা নিজেদের ভেলোসিটি বাড়িয়ে ফেলতে পারে। সো ইলেকট্রন ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, সেটা জানি আমরা, তারা ঘুরতে পারে, ঘুরে বেড়াতে পারে, এবং তারা অফকোর্স ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে নিজেদের এনার্জি বাড়ানোর মধ্য দিয়ে খানিকটা তো এনার্জি শুষে নিতেই পারে। বেশ, এটা হচ্ছে মেইন গল্প। তো যাই হোক, এখান থেকে তোমাদের প্রশ্ন সলিড স্টেটের পার্টস থেকে খুব একটা বেশি কিছু নেই, মানে এই মডেলটার স্ট্যাটিস্টিক্যাল ডিটেলস বা তার টেকনিক্যাল ডিটেলস খুব বেশি কিছু নেই, স্ট্যাটমেক পড়ানোর সময় একবার বলে দেবো। তো যাই হোক, তোমাকে আমি আপাতত একটুখানি সামান্য কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রনের কথা বলছি। যে ফ্রি ইলেকট্রন যখন তোমরা জানো যে যখন ধাক্কাধাক্কি নিজেদের সঙ্গে মারে, সেই ধাক্কাধাক্কি করতে 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 করতে
তারা একটু একটু করে যদি তাকে ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয় তাহলে তারা ক্যারি করতে পারে। তো যাই হোক, তো ফ্রি ইলেকট্রন মডেলে কিভাবে কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রনস দেখানো হলো, যে ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে, মোশন অফ ইলেকট্রন আমি এটাকে বলতে চাই, ইনসাইড মোশন অফ ইলেকট্রন ইনসাইড সলিড। আমরা ফ্রি ইলেকট্রন মডেলে আছি, মানে আমাদের কাছে এই মুহূর্তে ইলেকট্রনগুলো ওই যে ফ্রি ইলেকট্রন মডেলের পস্টুলেটগুলো ধরে নেওয়া হচ্ছে। বেশ, তো তাই যদি হয় তাহলে ইলেকট্রনগুলোর মধ্যে কোলাইড উইথ ইচ আদার, তারা করেই, এবং যেহেতু তাদের মধ্যে কোলাইড করে, যে দ্য কলিশনস আর কমপ্লিটলি র্যান্ডম। আর র্যান্ডম কখন র্যান্ডম না, ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে তাকে কোনো একটা নির্দিষ্ট দিকে যেতে বাধ্য করা না হয় তাহলে তারা অতি অবশ্যই র্যান্ডম কলিশন করবে। এবং এখানে একটা টার্ম তোমাকে জানতে হবে, অ্যাভারেজ টাইম। এগুলো মোটামুটি একটা আইডিয়া করা যায়, এক্স্যাক্ট কেউ জানে না। বিটুইন টু সাকসেসিভ কলিশন, বানান যাই লিখি, দুটো 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 আলাদা আলাদা কলিশন, এই একটা কলিশন হলো, এর পরের কলিশনটা কখন হবে, তাদের মধ্যে যে টাইম গ্যাপটা, অ্যাভারেজ টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশনস, এইটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। ইলেকট্রনকে রিল্যাক্স হতে দেওয়া হলো, তারপর আবার দুম করে ধাক্কা লাগলো, এবং তাদেরকে এটাকে টাউ দিয়ে জেনারেলি লেখা হয়। বেশ, ল্যাটিস ক্রিস্টাল স্ট্রাকচার ল্যাটিস স্ট্রাকচারের উপরেই নির্ভর করে। এটা গেল মেন কথা। যদি তুমি একটা ইলেকট্রিক ফিল্ড দাও, ইফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, তোমরা যদি টেস্টগুলো দিতে চাও তাহলে কিন্তু দয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা, সরি হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা রয়েছে তার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই চ্যানেলটাতে জয়েন করো, জয়েন করে দেখো, অনেক টেস্ট অলরেডি আপলোড করা রয়েছে। প্লিজ টেস্ট দাও, টেস্ট দিতেই হবে তোমাদের, না দিলে সার্ভাইভ করবে না, না দিলে জব পাবে না। পরীক্ষা হয়েই এসছে, আর বেশি দেরি নেই। তো যাই হোক, if an electric field E is applied, যদি করা হয়, এই যেহেতু ড্রুড মডেলের কিছু পস্টুলেট অলরেডি আমরা করে নিয়েছি, আমরা একটা মডেল ধরে নিয়েছি, তাহলে দেখা যায় যে ইলেকট্রনস মুভ অ্যাকর্ডিংলি। ইলেকট্রিক ফিল্ড তাকে যেদিকে দিতে বলবে, ইলেকট্রিক ফিল্ড or EMF, ব্যাটারি, যেভাবেই হোক না কেন, অ্যাকর্ডিংলি তারা ঘুরতে থাকে, সেই 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 ফিল্ড যেদিকে নিয়ে যেতে চায় সেদিকেও নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ভিডি কোন ভেলোসিটিতে না, উইথ ভিডি, এটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। বেশ, হলো। এইবার একটু সামান্য এদিক ওদিক অঙ্ক করলেই দেখা যায়, ওটা কঠিন না, অঙ্কর মানে কিছুই নেই। মানে তুমি যদি একটা এর মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে কল্পনা করো, তো তুমি যে সমান কারেন্ট ডেন্সিটি তুমি জানো, সেটা প্রুফ করতে পারবে যে সেটা হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি, ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, E ইন্টু ভিডি। এটার মধ্যে কোনো, এটা ইলেকট্রনিক চার্জ, এটা ভিডি, whereas n is the electron density, electrons, number of electrons per unit volume. বেশ ভালো কথা।
এবার ভেলোসিটিটা কত, অ্যাভারেজ ভেলোসিটি, তার সঙ্গে রিল্যাক্সেশন টাইম এদিক ওদিক একটু ভাবলেই বুঝতে পারবে যে সেটা আমি আর একটা কিছু বলছি না। ইউ ক্যান প্রুভ সামহাও যে ইউ ক্যান প্রুভ যে এটা এন স্কোয়ার টাও রিল্যাক্সেশন টাইমের সঙ্গে একটা সম্পর্ক, এটা তুমি সামান্য ভাবলেই বুঝতে পারবে। এন স্কোয়ার টাও বাই এম টু ইলেকট্রিক ফিল্ড। এটা আবার থিঙ্ক 5 পরীক্ষায় প্রুফটা প্রশ্ন আসবে না, কিন্তু যে এর এক্সপ্রেশনটা থেকে প্রশ্ন আসবে। বেশ, এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলার দিকে আমরা এগিয়ে চলেছি, সেটা হচ্ছে ওহমস ল আবার কি বলছে, যে সমান সিগমা ই, যেখানে সিগমাটা কি না, সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি, ইনভার্স অফ রেজিস্টিভিটি। তাহলে সিগমা যেটা কিনা কন্ডাক্টিভিটি, সেটা হচ্ছে এন স্কোয়ার টাও বাই এম, given relaxation time, given electron density, given electronic charge, given electronic mass, এমি মানে মাস অফ দ্য ইলেকট্রন। এখানে কিন্তু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, কোয়েশ্চেন জিজ্ঞাসা কথাটা এবার আমি ঠিক করে লিখতে পারবো কিনা, প্রশ্ন জিজ্ঞাসা করবে। দিস ইজ কন্ডাক্টিভিটি। বেশ ভালো কথা। এম থেকে কোয়েশ্চেন করবে। এইবার রুট মডেল এই অবধি তো খুব ঠিকই ভালো করে এক্সপ্লেন করতে পারলো, বাট এখানে এটা আছে অ্যাকর্ডিং টু, খুব ডিটেল আমি এগুলো পড়াচ্ছি না, কোয়েশ্চেন আগের বছর খেয়াল করিনি, সো একটা থাকলেও থাকতে পারে, জাস্ট বেসিক কথাগুলো একবার বলে ছেড়ে দেবো। অ্যাকর্ডিং টু রুট মডেল, every solid should be a conductor. Every solid, প্রত্যেকটা সলিডকেই কিন্তু কন্ডাক্টর হওয়ার কথা ছিল, should have been conductor of current, কিন্তু বাস্তবে সেটা হয় না, কিন্তু বাস্তবে সেটা হয় না। তাহলে এই মডেলটা নিশ্চয়ই ভুল। এই জন্য আমরা পিরিয়ডিক ল্যাটিস মডেল বা পিরিয়ডিক পোটেনশিয়াল মডেল, ক্রনিক বানান অবশ্যই ভুল লিখবো আমি, ক্রনিক পেনি মডেল, এই হলো পিরিয়ডিক পোটেনশিয়াল। সেখানে বলা হলো যে the potential faces by the electron সেটা কিনা ফ্রি নয়, পস্টুলেট। ইলেকট্রন মডেল একরকম পস্টুলেট করেছিল, পিরিয়ডিক ল্যাটিস মডেল বা আরেক রকম পিরিয়ডিক পোটেনশিয়াল মডেল আরেক রকম মডেল প্রস্তাব করলো। আসলে ভিতরে কি হয় উই ডোন্ট নো, আমরা এক এক রকম মডেল স্ট্রাকচার কল্পনা করি। potential faced by electron is periodic, মানে সেটা দেখতে এরকম এরকম এরকম, লাস্টে গিয়ে একটু উঁচু, স্লাইটলি উঁচু অ্যাট দ্য বর্ডার। সো এখান থেকে হলে ইলেকট্রনস আর নট ফ্রি। এই পোটেনশিয়ালগুলো এরকম পিরিয়ডিক পোটেনশিয়াল, এখান থেকে খুব বেশি কিছু তোমার জানার দরকার নেই। এবং যেই এটা নট ফ্রি বললাম, সেখান থেকে এবারে আমি কিছু 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 ক্যালকুলেশন করতে পারলাম। অনেক কি কি ক্যালকুলেশন করলেন স্যার? হ্যাঁ, কি দেখলাম যে সবাই ইলেকট্রন মানে কি বলে, সবাই নট, ইলেকট্রনস আর নট ফ্রি, এবং সেখান থেকে সাম ম্যাথমেটিক্স, কিছু ম্যাথমেটিক্স করলাম, এবং সেখান থেকে এনার্জি গ্যাপ অ্যান্ড এনার্জি ব্যান্ডস,
কিছু ম্যাথমেটিক্স করলাম, এনার্জি গ্যাপস অ্যান্ড ব্যান্ডস পেলাম। মানে মূল বক্তব্যটা হচ্ছে যে ইলেকট্রনগুলো ফ্রি, সবাই ফ্রি নয়, কিছু কিছু ইলেকট্রন আটকে যায় কিছু কিছু পার্টিকুলার ভ্যালুতে। এখানে অঙ্ক না কষে যেটা বলাই যায় যে ফর সাম পার্টিকুলার এনার্জি electrons are trapped. Electrons are trapped inside ল্যাটিস। তারা ল্যাটিসের মধ্যে ট্র্যাপড হয়ে যায়, লাইক কি বলবো, স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ মানে এরকম ধরো দুটো গাছ রয়েছে, দুটো জায়গা রয়েছে, এমনি বাংলা ভাষায় বলছি, এরকম দুটো ডান্ডা রয়েছে, তুমি একবার এদিকে গিয়ে ধাক্কা খাচ্ছ, একবার এদিকে গিয়ে ধাক্কা খাচ্ছ, মানে তুমি দুম দুম করে এখানে এখানে দুম দুম করে আটকে যাচ্ছ, তাহলে এটা ট্র্যাপড হয়ে যায়। এবং সেই এনার্জিগুলো, দোজ এনার্জিজ অফকোর্স উইথ আ রেঞ্জ, আর নট অ্যালাউড। এটাই হচ্ছে এনার্জি গ্যাপস, এটাই হচ্ছে ব্যান্ড গ্যাপ বলা হয়। কিরকম ব্যাপারটা স্যার? মানে ধরো একটা সলিড, তার এইটা যদি এনার্জি স্কেল আঁকো, এই দিক বরাবর যদি এনার্জি বলো, তাহলে এইখানে ইলেকট্রন ক্যান হ্যাভ দোজ এনার্জিজ, ইলেকট্রনস ক্যান হ্যাভ দিজ এনার্জিজ, বাট ইলেকট্রনস ক্যান নট হ্যাভ দিজ এনার্জিজ। এটা কিন্তু ফিজিক্যাল কোনো এক্স ওয়াই স্পেসে, মানে তোমাকে কোনো ঘর বাড়ি তার একতলা দোতলা দেখতে বলা হচ্ছে না, সেগুলো বলছি না। মানে বক্তব্যটা হচ্ছে ইলেকট্রনস হ্যাভ দিজ এনার্জিজ, ক্যান হ্যাভ দিজ এনার্জিজ, এই 1 ইলেকট্রন ভোল্ট, 2 ইলেকট্রন ভোল্ট, 2.5 ইলেকট্রন ভোল্ট, 1.13 ইলেকট্রন ভোল্ট, এইসব, এইগুলো ইলেকট্রনস, এই ইলেকট্রনগুলো, এই এনার্জিগুলোও তারা নিতে পারে, বাট এই জায়গার এনার্জিগুলো ইলেকট্রন নিতে পারে না। ইলেকট্রনস এটা ধরো 3.5 ইলেকট্রন ভোল্ট, 4 ইলেকট্রন ভোল্ট, এই কিছু ক্যান নট হ্যাভ দিজ এনার্জিজ। এই ইলেকট্রনগুলো, এই এনার্জিগুলো ওরা নিতে পারে না। কোত্থেকে পেলাম স্যার? এই যে একটা পিরিয়ডিক পোটেনশিয়ালের অ্যাজাম্পশন করলাম, সেই পিরিয়ডিক পোটেনশিয়ালের অ্যাজাম্পশনের মধ্যে এই জিনিসটা পাওয়া গেল, বুঝলি? মানে কিছু অঙ্ক করা হলো অফকোর্স। বেশ, এইবার ব্যান্ড গ্যাপটা কেন হয় সেটা তো খুব একটা সহজ আইডিয়া ফিজিক্যালি, যে না কিছু কিছু এনার্জির জন্য ওরা ট্র্যাপ। অঙ্কটা আমাদের করার দরকার নেই। ইলেকট্রন কিছু এনার্জি হতে পারে, কিছু এনার্জি হতে পারে না, এই হচ্ছে ব্যাপার। এই গ্যাপটা যদি বেড়ে যায়, মানে আচ্ছা এখানে আর একটা জিনিস বলবো, যে এই নিচের দিকের, মানে একদম উপরে যদি কি বলি, ইন জেনারেল এই নিচের এই অঞ্চলটা এটাকে বলা হবে ভ্যালেন্স ব্যান্ড, আর এই উপরের অঞ্চলটা, এই অঞ্চলের এনার্জিগুলোকে বলা হবে কন্ডাকশন ব্যান্ড। জায়গাটা একটু, এটাকে ভ্যালেন্স ব্যান্ড বলা হলো, এবং এই অঞ্চলটাকে কন্ডাকশন ব্যান্ড বলা হলো। এই অঞ্চলের এনার্জিগুলোকে, ইলেকট্রন এখানে থাকে বা এখানে থাকে এটা ব্যাপার নয়, ইলেকট্রনের জায়গাতেই থাকে। ইলেকট্রন যদি এই এনার্জিগুলোর মধ্যে এনার্জি নিয়ে থাকে, তাহলে বলবো ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডে রয়েছে। ইলেকট্রন যদি এই এনার্জিগুলো নিয়ে থাকে, তাহলে আমরা বলবো ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে রয়েছে। এদের মধ্যে এই যে গ্যাপটা যদি অনেকটা বেশি হয়, এই যে এই অঞ্চলটাকে, এই অঞ্চলের রেঞ্জটাকে বলা হলো ব্যান্ড গ্যাপ, সেটা যদি ইফ ভেরি হাই মানে গ্রেটার দেন 10 ইলেকট্রন ভোল্ট,
তাহলে বলা হবে এই জিনিসটা ইনসুলেটর হয়ে যাওয়ার চান্সেস। ইফ লো মানে ধরো ওই 0.6 টু ধরো 5-6 6-8 ইভি, তাহলে বলা হবে সেমিকন্ডাক্টর। আর যদি ইফ ভেরি লো or no gap, তাহলে বলা হবে কন্ডাক্টর। বিভিন্ন জন বিভিন্ন রকম ইমেজ দিয়ে এটার ইলাস্ট্রেশন করে। তো যাই হোক, খুব খুব কমন একটা ইমেজ আমি তোমাকে দেখাতে পারি এক্ষেত্রে। এগুলো জাস্ট এলিমেন্টারি কিছু আইডিয়া থাকলেই যথেষ্ট। তো যাই হোক, আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স নিয়েও কিছু আলোচনা করব, এটা পরের ক্লাসে, আজকে আর নয়। এরকম একটা ইমেজ তুমি ভাবতে পারো যে ভ্যালেন্স ব্যান্ড যদি কমপ্লিটলি ফিল্ড হয়, কন্ডাকশন ব্যান্ড যদি হাফ ফিল্ড হয়, একটা গ্যাপ থাকুক, দেন অলসো আ কন্ডাক্টর। যদি কোনো গ্যাপ না থাকে, মানে কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড যদি ওভারল্যাপ করে, তাহলেও এটা কন্ডাক্টর। ইনসুলেটর মানে অনেকটা গ্যাপ, সেটা কেটি টেম্পারেচার এবং বোলৎজম্যান কনস্ট্যান্ট তার মাল্টিপ্লিকেশন, সেটার থেকে যদি বেশ অনেকটাই বেশি হয়, তাহলে এটা ডেফিনেটলি ইনসুলেটর। আর এনার্জিটা যদি মোটামুটি কেটি এর রেঞ্জে হয় এনার্জি গ্যাপটা, তাহলে সেমিকন্ডাক্টর। তো এরকম একটা এলিমেন্টারি আইডিয়া। তুই একটা প্রায় বেজে গেছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, সারাদিন প্রচন্ড পরিশ্রম, যাই হোক কি আর করা যাবে। তো এরকম কোনটা কন্ডাক্টর, কোনটা ইনসুলেটর, কোনটা সেমিকন্ডাক্টর, দুই একটা উদাহরণ, সেমিকন্ডাক্টরের উদাহরণ সিলিকন, জার্মেনিয়াম, এগুলো আমরা আরেকটু ইলেকট্রনিক্স ক্লাসটার সময় আলোচনা করব। তো এটা এইভাবে বলা যেতে পারে। বেশ, আর একটা জিনিসের বক্তব্য হতে পারে, আর একটা ছোট প্রশ্ন কোনোভাবে হতে পারে যে ব্যান্ড গ্যাপ কেন তৈরি হয় ডিউ টু পিরিয়ডিক ল্যাটিস। অঙ্ক কি উই ডোন্ট নো সেই অঙ্ক, বাট ওই পিরিয়ডিক কনিক-পেনি মডেল সেইটা অ্যাজিউম করে নিলে হয়ে যায় এটা, বাকিটা এর বেশি কিছু জানার দরকার নেই। আর একটা জিনিস তোমাকে এক লাইন বলে ফেলি, যে সেটা তুমি আগেই বুঝতে পেরেছো, যে ইলেকট্রনস মোশন not exactly free, যেহেতু collisions হয়, সো হেন্স আবার কিছু ম্যাথমেটিক্সের মাধ্যম দিয়ে, যে ম্যাথমেটিক্স তোমার জানার এখন দরকার নেই, হেন্স ইলেকট্রনস ইকুয়েশন অফ মোশন, মেকানিক্যাল ইকুয়েশন অফ মোশন, ক্লাসিক্যাল মেকানিক্সের কথা বলছি, সেইটাতে লুকস লাইক ফোর্স সমান ইলেকট্রিক ফিল্ড ইন্টু ইলেকট্রন, ফোর্স সমান ইলেকট্রিক ফিল্ড ইন্টু ইলেকট্রন, সেইটা মাস ইন্টু অ্যাক্সিলারেশন, কিন্তু সেই মাসটা নট ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনের মাস, ইলেকট্রনের গ্রুপ ভেলোসিটি ডিটি, দিস ইজ ইফেক্টিভ মাস। এটা কিসের উপরে নির্ভর করে? এটা অফকোর্স ল্যাটিস। এটা কেন ফ্রি ইলেকট্রন, যেহেতু যদি শুধু ইলেকট্রনগুলো সম্পূর্ণ ফ্রি থাকতো, তাহলে এই জিনিসটার আসার কোনো মানে হতো না। তো এই কনিক-পেনি মডেল বা পিরিয়ডিক ল্যাটিস মডেল, পিরিয়ডিক পোটেনশিয়াল মডেলের কনসিকুয়েন্সই হচ্ছে এইটা, যে ইলেকট্রন ধাক্কাধাক্কি করে মোটামুটি একটা জটিল জিনিসে, জটিল প্রসেসের মধ্য দিয়ে যাবে। তো এইটা ইফেক্টিভ মাস ডিপেন্ডস অন মেনি থিংস, মোস্টলি ডিপেন্ডস অন ল্যাটিস স্ট্রাকচার। আমি অনেক কিছু কিন্তু ইচ্ছা করে বাদও দিচ্ছি, অনেক কিছু করার নেই, এত অল্প সময়ের মধ্যে করতে হবে। ল্যাটিস স্ট্রাকচার অ্যান্ড বেসিস অফকোর্স। তো এই ল্যাটিস স্ট্রাকচার অ্যান্ড বেসিসের উপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস নির্ভর করে, সেটাই এখানে আসে, ডিসপারশন রিলেশন, মানে ওমেগা ভার্সেস কে রিলেশন। এবং তোমরা একটা ফর্মুলা জেনে নাও যে এম ইফেক্টিভ মাস
যদি তোমাকে কোনোভাবে ক্যালকুলেট করতে বলে, ইট উইল বি এইচ বার স্কোয়ার বাই ডি স্কোয়ার ই ডি কে স্কোয়ার, ওয়ান ডিমেনশনালটা জানলেই হবে, ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ার। এনার্জি ভার্সেস কে রিলেশন, এটাকে ডিসপারশন রিলেশন বলে। একটু আগে বললেন স্যার ওমেগা ভার্সেস কে রিলেশন, একই গল্প, ওটা তোমার ইয়ে ছিল, কি বলে, ল্যাটিসের ভিতরের ভাইব্রেশনাল ওয়েভ, লঙ্গিটিউডিনাল ট্রান্সভার্স হোয়াটএভার, সেই ওয়েভগুলোর ফ্রিকোয়েন্সি ভার্সেস ওয়েভ নাম্বার রিলেশন। এখানে এনার্জি ভার্সেস ওয়েভ নাম্বার রিলেশন, এনার্জি আর ফ্রিকোয়েন্সি তাদের মধ্যে রিলেটেড, সো ডোন্ট ওয়ারি, বাট এখানে রিয়েল ইলেকট্রনের কথা বলছি, আর ওখানে ছিল সেটা এনার্জি কোয়ান্টা বা লঙ্গিটিউডিনাল ওয়েভটার frequency. So that is slightly different, energy and wave angular frequency, but by unit and basically জিনিস দুটো সেম। তো যাই হোক, এইটা থেকে একটা কোয়েশ্চেন কিন্তু পড়তে পারে। কোয়েশ্চেন যে ধরো গিভেন এনার্জি সমান সাম কনস্ট্যান্ট সি কে, হোয়াট ইজ ইফেক্টিভ মাস, এইরকম কোয়েশ্চেন করলেও করতে পারে। তো তুমি বলবে হ্যাঁ এম ইফেক্টিভ ইজ এইচ বার স্কোয়ার, ডি স্কোয়ার ই ডি কে স্কোয়ার, শুধু কে দিলে হবে না, তাহলে এটা জিরো হয়ে যাবে, সি কে কিউ। তো তুমি বলো আচ্ছা স্যার তাহলে সিক্স এর প্রথমে একটা ডেরিভেটিভ হলো কে স্কোয়ার, আবার একটা ডেরিভেটিভ হলো সিক্স কে, তাহলে এইচ বার স্কোয়ার বাই সিক্স কে, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। মানে জাস্ট ডেফিনিশনটা জানো কিনা জিজ্ঞেস করলেও করতে পারে, কেন এলো, কোত্থেকে এলো, কি জন্য এলো, ফরগেট অ্যাবাউট দিস। তো যাই হোক, তো মোটামুটি এইটুকুই ইফেক্টিভ মাস সম্বন্ধে, আর বেশি জটিলতা বা থ্রি ডিমেনশনাল ইফেক্টিভ মাস জানা তোমার কোনো দরকার নেই। হল ইফেক্ট সম্পূর্ণ বাদ দিয়ে দাও। কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের একটা ছবি মোটামুটি একটা আইডিয়া করে রাখো, তোমাকে ছবি দিয়ে দিয়েছি। আর কি, আর কিছু এখানে বলার নেই। হোল বলে একটা জিনিস হতে পারে, সেই হোলটা হচ্ছে একটা ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে লাফিয়ে চলে যায়, তখন সেটাকে তার যে এমটি স্টেটটা পড়ে থাকে সেটাকে হোল বলা হয়। সেটা বলে আমি শেষ করে দেবো। হল ইফেক্ট জিনিসটা সম্পূর্ণ বধ হয়ে গেল, দেখলে, বাদ ক্রস। আর একটা ইলেকট্রন যখন দুপ করে লাফিয়ে অন্য একটা ব্যান্ডে চলে যায়, এই একটা ব্যান্ড আর এই একটা ব্যান্ড, হোল জিনিসটা কি জাস্ট একটা এলিমেন্টারি আইডিয়া, just definition of what is a hole, what is a শূন্য স্থান, when an electron absorb, আমি ইলেকট্রনিক স্পেসিফিকেটের দিকে গেলাম না, some energy and moves to, physically মুভ করে না, তার এনার্জিটা বেড়ে যাচ্ছে, move to conduction band, there is an empty state, empty কি স্টেট না এনার্জি স্টেট, মানে ওই এনার্জি স্টেটটা অ্যাভেলেবেল হয়ে গেল, কোনো একটা ইলেকট্রন ওই এনার্জিটা পেতে পারে, এনার্জি স্টেট ক্রিয়েটেড in conduction in valence band, that empty energy state is called, এটা কোনো পার্টিকেল নয়, এটা একটা সিম্পল অ্যাভেলেবল এনার্জি স্টেট, মানে ধরো 2 ইলেকট্রন ভোল্টের একটা ইলেকট্রন দুম করে চলে গিয়ে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, তো এদের 18 ইলেকট্রন ভোল্ট এনার্জি হয়ে গেল। সো দ্যাট 2 ইলেকট্রন ভোল্ট, যেহেতু পাউলি, যেহেতু ইলেকট্রনগুলো সবই ফেরমিয়নস, তো পাউলিজ
প্রিন্সিপাল এখানে অ্যাভেলেবেল, মানে অ্যাপ্লাই করতে হবে যে নো টু ইলেকট্রনস ক্যান হ্যাভ সেম এনার্জি। সেই জন্যই তো এই ব্যান্ড ফ্যান এত কিছু, এরা যদি ফেরমিওন না হতো তাহলে এত কিছু হওয়ার দরকারই হতো না। তো যাই হোক, সো দ্যাট এমটি এনার্জি স্টেট ইজ কল্ড হোল, এটাকে হোল বলা হয়। তো যাই হোক, হোল অ্যান্ড যে ইলেকট্রনটা পালিয়ে গেল, সেই ইলেকট্রনটার যে হোলটা তৈরি হলো, তাদের অনেকগুলো প্রপার্টি সেম। তো যাই হোক, কিরকম কিরকম প্রপার্টি সেম এটা আমি বলতে পারি যে কিছু সেম প্রপার্টিজ রয়েছে। হলে মোমেন্টাম, কে মানে মোমেন্টাম, তো যাই হোক এর মোমেন্টাম ওর মোমেন্টামের অপোজিট, এর এনার্জি ওর এনার্জির অপোজিট, এর ভেলোসিটি ওর ভেলোসিটি সমান, এর ইফেক্টিভ মাস ওর ইফেক্টিভ মাসের নেগেটিভ। এই তো ব্যাপার। তো যাই হোক, হল এফেক্ট বাদ দিয়ে দাও, হোলটার জাস্ট এইটুকু আইডিয়া নিয়ে নাও। অসংখ্য জিনিস আমি স্কিপ করে গেলাম, স্বাভাবিক। ফার্স্ট সেট পড়াতে গেলে 20 ঘন্টা, মানে মোটামুটি একটা এলিমেন্টারি ভাবে পড়াতে গেলেও 20 ঘন্টা সময় লাগে। আমি 3 ঘন্টায় বা 2.5 ঘন্টায় পড়ানোর টার্গেট করেছি, সো বহু কিছু বাদ যাবে। এটা একটা এলিমেন্টারি ওভারভিউ অ্যাবাউট সলিড স্টেটস তৈরি হলো। এলিমেন্টারি 2-4টা টার্ম শিখলে পরীক্ষায় 1-2টা কোয়েশ্চেন অ্যাটেম্প করা হয়তো পসিবল। মানে কোয়েশ্চেন হলে খুব খুব ইজি কোয়েশ্চেন এখান থেকে 1-2টা হবে। শক্ত দিতে প্রায় বেশিরভাগ কেউই পারবে না, হ্যাঁ 10-20 জন নিশ্চয়ই পারবে, কিন্তু তাদের কথা, তারা তারা তো সত্যি ভগবানের সূর্যে পৌঁছে গেছে, তারা তো চাকরি পাবেই। তো যাই হোক, আর তোমরা যারা একটু অতটা কিছু জানো না, মানে স্যার এগুলো সব কিছুই জানি না, তাদের একটা এলিমেন্টারি আইডিয়া পেলে বারবার করে নোটসটা দেখো, ভিডিওটাও দেখতে পারো, তাহলে খানিকটা একটা আইডিয়া তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। টেস্ট তো একটা নই মনন ফিজিক্সের এই সব কটা পার্ট মিলিয়ে। তো ঠিক আছে, আমি আপাতত কোনো রকম করে একটা রাউন্ড সিলেবাস যদি না শেষ করি, সেটা অনেকটা এগিয়ে গেলাম আমরা আজকে সলিড স্টেটটা করে ফেলে। একটু নিউক্লিয়ার পার্টিকেল সম্বন্ধে ওভারভিউ, 1-2 ক্লাসেস, একটু স্ট্যাটমেকের সম্বন্ধে ওভারভিউ, 1-2 ক্লাসেস দেখবো আমি কতটা লাগে, একটু সামান্য রিলেটিভিটির ওভারভিউ, রিলেটিভিটি তুমি অলরেডি জানো, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, এইটুকু শেষ করতে পারি। তারপরে যদি ইলেকট্রনিক্স কমিয়ে তার ওই ভ্যাকাম চেম্বার, কি বলে, কিছু ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আইডিয়া মনে হচ্ছে আর অদ্দূর অব্দি হয়তো পৌঁছাতে পারা নাও যেতে পারে, দেখা যাক। কেননা 9-10-এর জন্য ফুল টেস্ট বানাতে হবে, এসব করতে হবে, দেখি। এই শনি রবির মধ্যে খানিকটা স্ট্যাট বা নিউক্লিয়ার গুটিয়ে ফেলার চেষ্টা করব, কোনো একটা তো গুটিয়ে ফেলতে পারবোই। দেখি, মানে খুবই টাফ টাইম যাচ্ছে, বাট স্টিল মোটামুটি আগস্টের মধ্যে একটা জায়গায় মডার্ন ফিজিক্সটাকে মানে করিয়ে দেবো, শেষ করিয়েই দেবো যেভাবেই হোক। ইলেকট্রনিক্সটা কি হবে আই ডোন্ট নো, তারপর বাকিটা তোমাদের উপরে নির্ভর করছে বাবা। টেস্ট টুকটাক টুকটাক করে হতে থাকবে। 9-10-এর জন্য কিছু ফুল টেস্ট হবে, 1 রাউন্ড ইউনিট টেস্ট সবই হয়ে গেছে। ফুল টেস্ট সেপ্টেম্বরে তোমাদের 7 তারিখ পরীক্ষা, তার আগেই আরও 2-3টে ফুল টেস্ট ডেফিনেটলি 9-10-এর জন্য হবে। 11-12-এর জন্য লাস্টে ডেফিনেটলি আরও 2-3টে ফুল টেস্ট হবে, এবং তার আগে মডার্ন ফিজিক্সের বাকি পার্টগুলো নিয়ে ডেফিনেটলি একটা ইউনিট টেস্ট হবেই। দেখা যাক, আমি সিলেবাসটা শেষ করারই চেষ্টা করি যতটা সম্ভব। চল, আজকের মতো এখানেই শেষ করা যায়।